শুরু করছি দাদা। 1996 থেকে 2004 সাল অবধি আপনি ছাত্র কংগ্রেস যুবর সভাপতি ছিলেন এবং আজকে আপনি প্রদেশ কংগ্রেসের সভাপতি। এই যে এত বছর, মানে আজকে 73তম যে যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এখানে আজকে এসে, হ্যাঁ, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তো আজকে আপনি এখানে এসেছেন এবং এখন ছাত্রদেরকে পথ দেখাচ্ছেন, মানে এই জার্নিটা সম্পর্কে আমরা একটু জানতে চাইছি। দেখুন, যে কোনো মানুষকে সারা জন্ম ছাত্র থাকাই উচিত, কারণ প্রত্যেক দিনই মানুষকে শিখতে হয়। আমিও মনে করি যে আমার ছাত্র থেকে উন্নতির যে জায়গা, সেটাকে আমি কোনো সময় মনে করি না যে কোথাও উন্নতি আমার হয়েছে। কারণ সব সময় আমি দুটো জিনিস মনে করি, প্রত্যেক দিনের যে কাজ, সেই কাজের মধ্যে দিয়ে শিখতে হয় এবং সেই শেখাটা যদি পারসেপশন এবং অর্গানাইজেশন, তার সঙ্গে সঙ্গে বাস্তব যে বিষয়, তার যদি অ্যামালগামেট করা যায়, তবেই কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর কথা ভাবা যায়। এবং যে কোনো রাজনৈতিক দলের পার্টি লাইন, পার্টি পলিসি খুব ইম্পর্টেন্ট। আর যতই সংগঠন যাই হোক না কেন, মানুষের পারসেপশনটা কি, মানুষ আপনাকে পছন্দ করছে কিনা, মানুষের কাছে আমি দল হোক ব্যক্তি হিসাবে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছি কিনা, এটাও কিন্তু প্রত্যেক দিন কাজের মধ্যে দিয়ে যে অগ্রগতি হয়, তার থেকে নিজে এই উপলব্ধি হয় আমি কতটা শিখলাম, কতটা শিখলাম না। অতএব প্রতি মুহূর্তে আমি কিন্তু একজন ছাত্র। অতএব ছাত্র পরিষদের সভাপতি হিসাবে সেদিন যেমন প্রত্যেক দিন শিখেছিলাম, তাই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একজন কর্মী হিসেবেই সবসময় মনে করতাম। আজও প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে মধ্যিখানে যুব কংগ্রেসের নেতৃত্ব দিয়েছি, কিন্তু নেতৃত্বটা তখনই সফল হয় যদি আমার উল্টো পাশে অনেক মানুষ থাকেন, তারা যদি আমার কথা শোনেন, আমাকে বিশ্বাস করেন। নির্বাচনে হার জিতটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু একটা রাজনৈতিক দলের হার জিতটাই কিন্তু প্রধান বিষয় নয়। একটি রাজনৈতিক দলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে যে ভাবনাটা ভাবছে, নির্বাচনে যদি জেতে তাদের প্ল্যান, তাদের প্রোগ্রাম, সেগুলো সে ইমপ্লিমেন্ট করতে পারবে, সে যদি ক্ষমতায় আসে। সে কারণেই ক্ষমতায় আসাটাই সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা যে কোনো রাজনৈতিক দলে। আমার একটা জিনিস মনে হয় যে আপনি যখন রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছেন, তখন কোনোভাবে যদি দেখা যায় যে সামনে অনেক জ্যাম আছে, আপনি ওভারটেক করলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন, কিন্তু ওভারটেকটা করতে গেলে আপনাকে আইন ভেঙে করতে হবে, আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলে আপনার অনেক সময় যাবে। এবার যদি সিস্টেমেটিক বিষয়টা চলে, তাহলে আপনি লাইন দিয়ে থাকলেন, আপনি নির্দিষ্ট সময়ের একটু পরে হলে গন্তব্যস্থানে পৌঁছবেন। আর যদি দেখা যায় যে ওভারটেক করে ডান দিক দিয়ে এগিয়ে বা বাঁ দিক দিয়ে এগিয়ে গিয়ে পৌঁছে যাচ্ছে, আর আপনি আইন মানছেন বলে বসে থাকছেন, আর যে আইন না মেনে এগিয়ে যাচ্ছে, তখন আপনার মধ্যে একটা প্রবণতা তৈরি হবে আইন না মেনে এগিয়ে যাওয়া, যেটা আজকের রাজনৈতিক আবহাওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল করছে, যেটা কংগ্রেস করে না। আর আমি কংগ্রেসের সৈনিক, আমিও সেটা করতে চাই না। এখন জাত, ধর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে যদি কোনো রাজনীতি করা যায়, তাড়াতাড়ি হয়তো কিছু মানুষের সমর্থন পেয়ে যাওয়া যায়, ইনস্ট্যান্ট কফির মতো হয়তো এনার্জি পেয়ে যাওয়া যায়, কিন্তু এটা বাস্তবিক সলিউশনের কিন্তু রাস্তা নয়। আপনাকে ল্যান্ড অফ দ্য ল মানা উচিত। আমি যে প্রতিশ্রুতিটা দিচ্ছি
সেটি আমি ক্ষমতায় এলে ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা সেটা ভাবা উচিত। আজকে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল কোনোটাই পালন নয়। তার কারণ তারা বিরোধী দলে থাকাকালীন যাদের সমর্থন করেছিলেন তারা ক্ষমতায় এসে তাদেরই প্রথমেই উৎখাত করে দিয়েছে। তো এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির মাঝে আমার মনে হয়েছে যে আমি সেই রাজনৈতিক একজন ব্যক্তি হিসাবে আমার আগামী দিনগুলো কাটাতে চাই। ধরুন বিভিন্ন রাজনৈতিক দল, তাদের যারা নেতা আছেন তারা যখন দল ছাড়েন তাই নিয়ে বড় শো হয়, আলোচনা হয়, তাদের নিয়ে হয়। কিন্তু যারা ডেডিকেশনের সঙ্গে নীতি আদর্শ মেনে রাজনৈতিক যে বাতাবরণ তাকে বজায় রাখতে চান তাদের নিয়ে কিন্তু কোনো শো হয় না, তাদের নিয়ে কোনো চিন্তাভাবনা হয় না। আপনি দুজন রেপিস্টের ব্যাপারে যদি সারাদিন ধরে বলেন হয়তো আপনি বলবেন মানুষকে সজাগ করছেন, কিন্তু তার মধ্যে বহু মানুষ আছেন যারা রেপ করতে যাচ্ছিলেন, তাদের রুখে দিয়েছেন কেউ। তাদের জীবনীটা বা তাদের সম্পর্কে বিশদ আলোচনা দেখবেন কোনো সময় হয় না। একবার বলে যেই মেয়েটিকে অমুক লোক বাঁচিয়েছে, অথচ বেশিভাবে প্রচার করা দরকার সেই ছেলেটির বা সেই মেয়েটির যিনি এই অন্যায় কাজটিকে রুখে দিয়েছেন। তো সামগ্রিকভাবে সমাজ ভালো জিনিসের জন্য আকর্ষিত হবে কিভাবে? কারণ আজকের দিনে তো গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবিধানিক প্রক্রিয়ায় 4টি যে মেন স্তম্ভ তার মধ্যে তো একটি মিডিয়া। আগে কি হতো, সবাই অন্যায় করে ফেলেছে, লোকে কি বলতো, ভাই কোর্টে গিয়ে তোকে দেখে নেব। সেখানেও যখন সুবিচার পাওয়া যায় না, লোকে কি ভাবতো যে ঠিক আছে এটা সবাইকে জানিয়ে দেবো। সবাইকে জানাবার পন্থা কী ছিল? তখন তো এত প্রিন্ট মেশিন অমুক ছিল না, দেয়াল পত্রিকার মাধ্যমে জানিয়ে দিত, দেয়াল লেখার মাধ্যমে জানিয়ে দিত ওই লোকটা খারাপ, ওই অমুক। এরপরে প্রিন্টের অগ্রগতি হয়েছে, এরপরে আজকে ডিজিটাল সিস্টেমের অগ্রগতি হয়েছে, সবাই জানাতে পারছেন। তাহলে আজকে বড় ভূমিকাটা কার? বহু ছোট পত্রিকার মালিক খুন হয়ে গেছেন সত্যিকারের ন্যায়ের জন্য লড়তে গিয়ে, কোনো খারাপ জিনিসকে এক্সপোজ করতে গিয়ে। আমার পাশের রাষ্ট্রে সেখানেও এইরকম বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে সত্যি কথা বলার জন্য। অথচ আমি যদি দেখি যে আমি নিউজটাকে স্টোরি বানাই আর সেটাই বাজারে বেশি খাচ্ছে, এই ব্যাপারটা ভাবি, তো সামগ্রিকভাবে ভালো আর মন্দের বিচারটা কোনো জায়গায় আর ঠিক থাকে না, ঠিক বলে না। প্রচুর আপনাদের মতো মিডিয়া যদি বলতে থাকে যে সকাল থেকে ধরুন আমি 10টা প্রোগ্রাম করলাম, আপনারা পৌঁছলেন না, আপনারা বলতে পারেন শুভঙ্কর সরকারকে আজ সকাল থেকে দেখা গেল না। আর আমি কোনোভাবে আপনাদের কাছে আমার ছবিগুলো পৌঁছে দিলাম, আমি যদি প্রোগ্রাম না করেও 3টে লোককে দেখালাম, আমি একটা সেলফি তুললাম, আপনাদের কাছে পৌঁছে গেল, আপনি বলবেন আমি সচল আছি। অর্থাৎ আপনাদের বা পাবলিককে জানিয়ে যে কর্মসূচি হয় তার মধ্যে আমি সচল। আর আমি নীরবে এমন কিছু কাজ করতে পারি যে কাজের মধ্যে দিয়ে মানুষ উপকৃত হচ্ছে কিন্তু অন্যরা জানছেন না, যেটা রাহুল গান্ধী করেছিলেন। নির্ভয়ার পরিবারকে দেখাশুনো করা, তার ভাইকে মানুষ করা, পাইলট বানানো, এটা তো দেশের মানুষ জানতেন না। অমিত শাহ খোঁচা দিলেন রাহুল গান্ধীকে, তখন নির্ভয়ার মা বললেন যে দেখুন যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের আর্তনাদের আওয়াজ সেটা একেবারে মানুষের কাছ থেকে ভুলে না গেছে ততক্ষণ পর্যন্ত আওয়াজ ছিল। তারপরে যখন সময়ের সঙ্গে সঙ্গে সবাই ভুলে গেছেন, একজন লোক বলেন, সে কিন্তু নীরবে এসে বলে গেছে এবং বলেছে প্রচার যাতে না হয়। তো আজকের দিনে আমি কংগ্রেস করি এ কারণেই আমি গর্ব অনুভব করি। তার মূল কারণ আপনার হাতে যে বুম আছে, আমি যে বসে আছি, এই যে স্বাধীনতা অর্জন করছি,
সেটা কংগ্রেসের জন্য, এবং আগামী দিনে এই স্বাধীনতা থাকবে কিনা এটা বড় প্রশ্ন চিহ্নের সম্মুখীন। এবং সবথেকে বড় জিনিস, সমাজ জীবনে বাঁচতে গেলে বিজ্ঞান খুব জরুরি। তো ভাষা না বিজ্ঞান, বিজ্ঞানকে জানতে গেলে ভাষারও প্রয়োজন হয়। এইবার ধরুন আমি পারমাণবিক বোমা মারবে, এই কথাটা তো কোনো ভাষার মাধ্যমে আরেকজন মানুষ জানতে পারবেন, তখন তো তিনি অ্যালার্ট হবেন। এমনি এমনি কোনো তো সংকেতিক চিহ্ন তো কিছু মানুষ বুঝবেন, সমস্ত মানুষ তো বুঝবেন না। কিন্তু বিজ্ঞান এমন একটি জিনিস, এটাতে পরখ করে নেওয়া যায়। একটা রঙের সঙ্গে আরেকটা রং মেশালে কি হতে পারে আপনি চোখের সামনে দেখতে পারেন। আর এই জিনিসটিকে আজকের দিনে বিজেপি আরএসএস দেখাতে চায় না। তারা যে কথাগুলো বলতে চায় সেগুলো এমন কথা যেগুলোর সঙ্গে একেবারে পিছিয়ে যাওয়ার ব্যবস্থা। তো এই জায়গায় কিন্তু কংগ্রেসের সঙ্গে দর্শনগত দিকের তফাৎ, বিচারধারাগত দিকের তফাৎ। অতএব আমি ছাত্র অবস্থায় যে আদর্শ নীতি বিশ্বাস করতাম, তখন তো আমি এটা ভাবিনি যে আমি ছাত্র রাজনীতি মানে কি শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নতি। শিক্ষা ব্যবস্থার উন্নতি মানে কলেজের ডেভেলপমেন্ট, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট, স্কুলের ডেভেলপমেন্ট, ভালো সেখানে ইউরিনাল থাকবে, বাথরুম থাকবে, সেখানে ছেলে মেয়েদের বসার বেঞ্চ থাকবে, স্কুল ঘর থাকবে, সেখানে ক্যান্টিন যদি থাকে ভালো ক্যান্টিন থাকবে, লাইব্রেরি থাকবে, সেখানে ভালো করে থাকবে হচ্ছে যারা পড়াবেন শিক্ষক শিক্ষয়িত্রী, যারা স্কুলের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে ভালো ফ্যাকাল্টি, ল্যাব থাকবে। এর সঙ্গে সঙ্গে একটা ছাত্র মানে কি, একটা ছাত্র মানে তার প্রতিবাদ করার মনের ভেতর থেকে স্পৃহা তৈরি হবে, কারণ ছাত্ররাই শৃঙ্খল মুক্ত। ছাত্ররা যে কোনো সময় দুম করে যে কোনো জিনিসে আপোষ করেন না, তার কারণ তাদের হারাবার কিছু ভয় পান না তারা। এই কারণেই ছাত্রদের শৃঙ্খল মুক্ত বলা হয়। সেই সংগঠনের সঙ্গে যখন ছিলাম তখন কিন্তু কংগ্রেস আমার কাছে প্রিয়। ঠিক আছে, পরিবারের লোকেরা কংগ্রেস ছিল, আলাদা প্রশ্ন। পরবর্তী ক্ষেত্রে আমি দেখলাম যে ইন ফেভার অফ কংগ্রেস আইডিওলজি, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো। যে কংগ্রেসের কাছে যে ত্যাগ তিতিক্ষা, বহুত্ববাদ, মাল্টিকালচার, মাল্টি পার্টি, মাল্টি ল্যাঙ্গুয়েজ, মাল্টি ফুড, এই যে কনসেপ্ট, যত মত তত পথের যে ধারা, এবং নানা ভাষা, নানা মত, নানা পরিধানের যে ভাণ্ডার, সেটা কংগ্রেসের আদর্শগত নীতিগত দিকের মধ্যে দিয়ে ত্বরান্বিত হওয়ার জায়গা। কংগ্রেস এমন একটি দল, শুধু বাইরের গণতন্ত্রের জন্য চেল্লায় না, ভেতরের গণতন্ত্রের জন্য কংগ্রেস সবসময় সোচ্চার। এই কারণেই কংগ্রেসের মধ্যে অনেক ইনডিসিপ্লিনের কথা হয়, কিন্তু বাস্তবিক আপনি দেখবেন যে যখন আপনি স্বাধীনতা পাবেন, আপনি যে যে কাজগুলো করবেন, যে যে ব্যবস্থা অবলম্বন করবেন, সেটাকে আপনাকে বলবেন নিয়মের মধ্যে নয়, নিয়মবর্তিতা মেনটেন করা হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে ছাত্র থেকে যুব থেকে এই আজকে কংগ্রেসের আমি তো নিজে মনে করি যে নিশ্চিত পদাধিকার বলে আমি সভাপতি, কিন্তু এখনও আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ ওয়ান অফ দি মেম্বার অফ দি কংগ্রেস ফ্যামিলি অ্যান্ড ওয়ান অফ দি অ্যাক্টিভিস্ট অ্যান্ড ওয়ান অফ দি একজন কংগ্রেস ওয়ার্কার। আমি নিজেকে এটা কনসিডার করি। কেন করি? তার কারণ কংগ্রেসের মধ্যে যে পিউরিফিকেশন আছে, কংগ্রেস তার পথ চলতে চলতে মানুষের জন্য, ফর দি ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি, কংগ্রেস তার আদর্শ নীতিকে ঠিক রেখে পথকে বিভিন্নভাবে পরিবর্তন করেছে, এবং তারই পরিণামে কংগ্রেস বিভিন্ন সময় এই পরিবর্তনকে সামনে রেখেই মানুষের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে বলে
এই দীর্ঘ পরিক্রমা কংগ্রেসের আজও অব্যাহত আছে। লোকে ভাবে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করে ফেলবো, কোনোভাবেই সম্ভব না। যেমন আমরা দেব দেবী সবাইকে, যে কোনো ধর্মের মানুষকে ধর্ম থেকে আলাদা করে দেবো, নো। ধর্ম তার ব্যক্তিগত বিষয়, যেখান থেকে সে মনের শান্তি পান, তার রিচুয়াল প্রসেসকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান, যে কোনো ধর্মের মানুষ। কিন্তু তারপরেও একটা জিনিস আছে, সমাজ জীবনে প্রত্যেকটি মানুষকে ভাবতে হবে যে আমি অন্যের স্বাধীনতা ব্যাহত করব না। তো অন্যের স্বাধীনতা যদি আমি ব্যাহত না করি, আমাকে সবসময় ভাবতে হবে যে লিবার্টি not only it is your personal affairs, it is an accommodation of interest. বিখ্যাত লেখক এজি গার্ডিনারের রুল অফ দ্য রোডে উল্লেখ আছে। আমি এইটুকু মনে করি যে যে কোনো মানুষের রাজনীতি করা প্রয়োজন। রাজনীতি একটি যৌথ পরিবারে থাকার প্রবণতাকে বাড়ায়, অন্যের যে কোনো প্রয়োজনে পাশে থাকার ব্যাপারকে বাড়ায়, যে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা পেইন অ্যাগনিকে সহ্য করার ক্ষমতা তৈরি করে। যে কোনো মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করুক, তার যেটা যুক্তি তর্ক জ্ঞান বুদ্ধি দ্বারা তিনি সেটাকে গ্রহণ করবেন। কারণ আমি মনে করি যে দেশে গণতন্ত্র থাকলে নির্বাচন প্রক্রিয়া থাকবে, এবং সেই নির্বাচন প্রক্রিয়া থাকলে তাতে যে কোনো মানুষের অংশগ্রহণ করা উচিত, সক্রিয় ভূমিকা গ্রহণ করে তারপরে ভালো দিকটিকে ইমপ্লিমেন্ট করা উচিত। শুধু বাইরে থেকে সমালোচনা না করা প্রয়োজন। এবং আরেকটি জিনিসকে ভাবা খুবই জরুরি, সেটা হচ্ছে যে মানুষের চাহিদা অনুযায়ী একটি দল তার টোটাল সিস্টেমটাকে যাতে সে তৈরি করতে পারে। এবং ডিসিপ্লিন তো নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষ যাতে তার মতো করে লিবার্টি এবং আনন্দে থাকতে পারে, সেই অ্যাটমসফিয়ারও একটি রাজনৈতিক দলকে তৈরি করা দরকার। এটা রাজনীতির এই এত দূর পর্যন্ত আসার ক্ষেত্রে আমার এটা মনে হয়েছে। এবং নির্বাচিত প্রতিনিধি হলে একটা ফোরাম পাওয়া যায়, যে ফোরামে দাঁড়িয়ে তুমি দেশের কথা বলতে পারবে, যে ফোরামে দাঁড়িয়ে তুমি আইন সভার বা আইন কক্ষের সদস্য হিসাবে আইন প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করতে পারবে। এজন্য নির্বাচন প্রসেসে আমার মনে হয় বহুত্ববাদের ধারাকেই বজায় রাখা দরকার।